আমরা ব্র্যান্ড নিউ জাহাজ কিনেছি, এটা কোনো দেশের জন্য তৈরি না। যে ডকুমেন্ট চাবেন প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাকে দিতে পারবো। দুইটা জাহাজের আমরা এস্টিমেটেড প্রাইস থেকে 50 কোটি টাকা কম দামে কিনেছি। এই জাহাজ ক্রয়ে যদি 1% বিধির ব্যর্থ থাকে, এর জন্য যে কোনো দায়ভার আমি মাথা পেতে নিব। তিনটা ফিলোসফি জাহাজ কেনার সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি কমপ্লিট জাহাজ নিজে অর্ডার দিবেন, লাইক আপনি যেভাবে বাড়ি তৈরি করেন, দেওয়ার পরে 3 বছর বা 30 মাসের মধ্যে আপনি একটা ডেলিভারি পাবেন। আর একটা অপশন ডেভেলপ করলাম আমরা, অফ দ্য শেলফ জাপানিজ জাহাজ কিনবো এবং শেলফ লাইফ অবশ্যই 5 বছরের বেশি না, বিকজ একটা জাহাজের যদি শেলফ লাইফ 20 বছর হয়, আপনি তো 5 বছর বেশি করলে তো আপনার মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে। থার্ড অপশন ছিল শিপইয়ার্ড, কিন্তু সরাসরি কোনো ব্যবসা করে শিপইয়ার্ড শুধু জাহাজ তৈরি করে, বাট অনেক মালিক পক্ষ আছে জাহাজ তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করে। এটাকে আমাদের ভাষা বলি শিপস আন্ডার কনস্ট্রাকশন। 3টে অপশনে যখন আমরা পিডিপিপি তৈরি করলাম, তখন 3টে অপশনে ওপেন থাকলো। তখন এক্সিকিউশনে গেলাম, তখন দেখা গেল যে আমরা অফ দ্য শিপ কিনতে পারছি না, বিকজ অফ দ্য শিপ যে শিপগুলো শেলফ লাইফ 5 বছরের কম হয়, তারা কোনো পোর্টে 2-3 দিনের বেশি থাকে না। ব্র্যান্ড নিউ তৈরি করতে আপনি অর্ডার দিবেন, 30 মাস ওয়েট করবেন, তারপর আপনি ফল পাবেন। ব্র্যান্ড নিউ আপনি অর্ডার দিতে গেলে শিপইয়ার্ড খালি থাকতে হবে, রেপুটেড শিপইয়ার্ড হতে হবে। এইখানে পিছনে এফোর্ট দেওয়ার পিছনে আছে। তার থেকে যে আমি কম দামে আমি যে নতুন জাহাজ কিনতে পারি ব্র্যান্ড নিউ, তাহলে তখন ডিপিপিতে ওটা অনুমোদিত হলো যে না, সবগুলো কম্পারেটিভ অ্যানালিসিস করে আমার ডিসিশন মিনিস্ট্রি থেকে দেওয়া হলো, বোর্ড থেকে অবশ্যই রিকমেন্ড যে উইল বাই শিপস আন্ডার কনস্ট্রাকশন। এটা ডিসিশন আনার সাথে সাথে আমরা ফিজিবিলিটি স্টাডি চলে গেলাম। 3টা টিম আমরা চায়নাতে পাঠালাম। ফিরে এসে দেখলাম যে মার্কেটে এরকম প্রচুর জাহাজ তারা তৈরি করে বিক্রি করছে। আমাদের যে শিপইয়ার্ডের যে মালিক পক্ষ প্রথমে তৈরি করেছিল, সে 4টা জাহাজ তৈরি করেছে। আমাদেরকে জাহাজ যারা সরবরাহ করছে হেলেনিক ডাই ভেঞ্চার, তারা এটা ক্রয় করেছে, জাহাজ কিনে আমাদেরকে তারা সেল করেছে। সুতরাং এটা কোনোভাবে বলা হয়নি যে অন্য দেশের জন্য তৈরি বা তার নিজের জন্য, তা না। এটা তৈরি করেছে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করার জন্য। শুধু তাই না, আমাদের যেটা জানা আছে যে যখন জাহাজের দাম বেড়ে যাচ্ছিল, তারা ওই সময় আর সেল করতে চাচ্ছিল না, বাট যেহেতু ওদের সাথে কন্ট্রাক্ট ছিল বলেই তারা সেল করতে বাধ্য হয়েছে। তখন আমরা আমাদের এই ডিপিপি তৈরি করার কাজ থেকে ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা আইআইএফসি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে ইনভলভ করলাম, যেটা হচ্ছে ইআরডি সিস্টার কনসার্ন। আমাদের প্রথম থেকে আমার মাথায় এটা ছিল যে এটা আন্ডার হিউজ ডিসেকশন এবং ম্যাগনিফাইং গ্লাসের নিচে থাকবে। আইএফসিকে আমি প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা পে করেছি, যাতে তারা এটা আমাকে সব কাজে, এবং শুধুই না, তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে রেখেছি। এবং মিনিস্ট্রিতে যখন আমি কোনো মিটিংয়ে গিয়েছি, তাদেরকে নিয়েছি, বিকজ হোয়েন দে উইল লিসেন ফ্রম আইএফসি, দে উইল ফিল দ্যাট দিস ইজ অথেন্টিক। টেন্ডার শিডিউল বিক্রি হলো 8টা, ড্রপ করলো 3টা কোম্পানি। একটা কোম্পানি হচ্ছে নরভিক, একটা কোম্পানি হচ্ছে হেলেনিক, আর একটা হচ্ছে জলদি। তখন আমাদের আগে প্ল্যান ছিল যে বেশি কোম্পানি টেন্ডার ড্রপ করলে আমরা টেকনিক্যালি ডকুমেন্টেশনের আগে ইভ্যালুয়েশন করব, করার পর বেস্ট 3কে সিলেক্ট করবো করে সাইটে যে আমরা অনসাইট ইন্সপেকশনের মাধ্যমে আমাদের যে 135টা প্যারামিটার্স ডেভেলপ করেছি, সেখানে 1000 মার্ক দেওয়া আছে। এটা ব্লেন্ড করে যে বেস্ট স্ট্যান্ডার্ড হবে সেই হবে সাপ্লায়ার। 7 জন নিয়ে চলে গেলাম, 3টা সাইট ইন্সপেকশন করলাম ইন ডিটেলস। যখন জলদিটা ছিল লাস্ট, শেষ করে চলে আসবো, তখন তার যাওয়ার আগে আমরা প্রত্যেকটা ব্যাংকে 3টা ব্যাংকে চিঠি দিয়েছিলাম যে তারা যে বিড বন্ড সিকিউরিটি দিয়েছে এটা সঠিক কিনা। সোনালী ব্যাংক থেকে আসলো জলদির যে অফারটা আছে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সঠিক না। সেই চিঠির কপি আপনাকে আমি যেটা বলছি, আপনি যে ডকুমেন্ট চাবেন প্রত্যেকটা ডকুমেন্ট রেডিলি আমার কাছে অ্যাভেলেবল, আমি প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাকে দিতে পারবো। এখন আসেন এস্টিমেটেড প্রাইস। দেখেন একটা পেপারে আসছে 32 মিলিয়ন, 33 মিলিয়ন, বেসড অন হোয়াট? এটা অ্যাবসলিউটলি ওপেন সোর্স থেকে নেওয়া। অন্য সরকারি সিস্টেমে যেটা ভাবে করা হয়, আমাদের এখানে শুধু তাই না, ইন অ্যাডিশন ইন্টারন্যাশনাল ভ্যালুয়ার্স তাদেরকে $1 মিলিয়ন দিলেও তারা কোনোদিন কম্প্রোমাইজ করবে না, বিকজ দে আর পেইড। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের সেরকম রেপুটেশন। আপনি বেসিক প্যারামিটার আউটলাইন প্ল্যান দিয়ে তাকে বলবেন যে এই জাহাজের ইন্টারন্যাশনাল মার্কেট অনুসারে বর্তমান দাম কত। 3টা কোম্পানি গড় নিয়ে এটা আসলো, প্রাইস আসলো 40.2 মিলিয়ন। সরকারি সিস্টেমে ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডার মেথডে আপনার বেস্ট টেন্ডার হবে, তার সাথে নেগোসিয়েশনের কোনো রকম সুযোগ নেই। ইভেন সে যদি ভলান্টারি পর্যন্ত বলে যে আমাকে দাম কম দেওয়া হোক, সেটা কোনো সুযোগ নেই। একটা অফার এমন হতো যে একটা 32, একটা 33, আর একটা 38, তা না। একটা অফার 38 মিলিয়ন, আর একটা অফার 38.349 মিলিয়ন, আর একটা হচ্ছে 40.1 মিলিয়ন। দুইটা জাহাজের আমরা এস্টিমেটেড প্রাইস থেকে 50 কোটি টাকা কম দামে কিনেছি। তাহলে আপনি আমাকে বলেন সে কখনো 38.349 মিলিয়নে দিত এটা? এখন এই জাহাজের মূল ইকুইপমেন্ট কি আছে? আমরা ব্র্যান্ড নিউ জাহাজ কিনেছি, এটা কোনো দেশের জন্য তৈরি না। প্রথম জাহাজ তৈরি ছিল মাত্র 80%, সেকেন্ড জাহাজ মাত্র তৈরি ছিল 20%। আচ্ছা, নট ইভেন এটা পানিতেও নামানো ছিল না। আপনি বোঝার চেষ্টা করেন, আমাদের কন্ট্রাক্ট সাইনের প্রায় 3 মাস পরে জাহাজ হ্যান্ডওভার হয়েছে। এই কন্ট্রাক্ট সাইনের পরের দিন থেকে আমার ব্যুরো ভেরিটাসের আমার যে বায়ার সুপারভাইজার ফুল টাইম পেইড, আমি তাদেরকে অনেক টাকা পে করছে, ফুল টাইম জাহাজ ডেলিভারি, 2টা জাহাজ ডেলিভারি পর্যন্ত ওইখানে ছিল। যখন কিল লে করা হয়, যে মালিক তৈরি করেছিল তার একটা নাম ছিল এক্সেল জেমিনি, আর একটা নাম ছিল এক্সেল লায়ন। যখন আমরা ক্রয় করি নাম, তখন আমরা চেঞ্জ করে নাম দিই বাংলার
প্রগতি, যেটা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, বাংলার হচ্ছে নবযাত্রা। এখন নেক্সট কোশ্চেন কামস আপ, এই কে কত মার্ক পেয়েছিল? হেলেনিক মার্ক পেয়েছিল 1000-এর মধ্যে 881। আচ্ছা, হেলেনিকের সিস্টার কনসার্ন কিন্তু নরভিক, সে মার্ক পেয়েছে 721, আর 767 মার্ক পেয়েছিল জলদি, যেটা পরে টেকনিক্যালি নন রেসপন্সিভ হয়েছে। 881 মার্ক, প্রাইস 50 কোটি টাকা এস্টিমেটেড প্রাইস থেকে কম। এখন আসেন এই জাহাজে কেন, এই জাহাজ এত ফেমাস? এবং আমি বলছি 104টা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার আছে, তার মধ্যে এই জাহাজ হচ্ছে অবস্থানগত কার্যক্ষমতার দিক থেকে 1 এবং 2। এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে এই জাহাজ ক্রয়ে যদি 1% বিধির ব্যর্থ থাকে, এর জন্য যে কোনো দায়ভার আমি মাথা পেতে নিব। ডুয়েল ফুয়েল পৃথিবীর ম্যাক্সিমাম পোর্টে অ্যাভেলেবল না। ডুয়েল ফুয়েল আপনি কেন কিনবেন? একটা জাহাজের পেছনে $10 মিলিয়ন দিয়ে, মানে আপনি ডুয়েল ফুয়েল সিস্টেম, হ্যাঁ $10 মিলিয়ন, সে বেশি লাগবে। $10 মিলিয়ন মানে হচ্ছে 120 কোটি টাকা আপনি বেশি দিয়ে কিনে আপনি ওটা ইউজটা কোথায়? এই জাহাজকে এমনভাবে তৈরি করা হয়েছে, ভবিষ্যতে কোনো এক সময় আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল প্রোটোকলে যদি আসে যে ডুয়েল ফুয়েল ছাড়া জাহাজ অপারেট করতে পারবে না, এই জাহাজকে ডুয়েল ফুয়েলকে সিস্টেমকে এরপর ফিক্স করা যাবে, রেট্রোফিট করা যাবে। ডুয়েল ফুয়েল এটি বাংলাদেশে কোনো জাহাজ থাকার কথা না, কেউ করবেও না। কেন করবে না? ভেরি সিম্পল ইকুয়েশন, সেটা হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম পোর্টে ডুয়েল ফুয়েল আপনার প্রভিশন নাই, আর ডুয়েল ফুয়েলের কোনো অ্যাডভান্টেজও আপনি পাচ্ছেন না। নেক্সট কোয়েশ্চেন আসছে, দেখুন প্রতি সময় জাহাজ যখন ক্রয় করা হয়েছে, আমরা সবসময় বলে আসছি যে জাহাজ সরবরাহকারী হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। এখনো বলছি, হেলেনিক ড্রাই ভেঞ্চার্স এলএলসি একটা আমেরিকান কোম্পানি। জাহাজ তৈরি হয়েছে ন্যানিয়াং শিপইয়ার্ডে, এবং জাহাজ যখন ডেলিভারি হয়েছে, 2টা সেরিমনি হয়েছে, শত শত অ্যাটলিস্ট 200-300 পেপার এটা আসছে যে জাহাজ ডেলিভারি প্রোগ্রাম, ওখানে পরিষ্কার বলা আছে ন্যানিয়াং শিপইয়ার্ডে। আপনি আমাকে এখন বলেন যে একটা পেপারে যে রিপোর্ট আসলো যে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে জাহাজ তৈরি হয়েছে, তার আগে আমি উল্টা কোশ্চেন করি, যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্যিক জাহাজ তৈরি করে বিক্রি করে? পৃথিবীতে যদি কোথাও না থাকে, বাংলাদেশে কিভাবে আসবে এটা? আচ্ছা, কিন্তু এই তথ্যটা কি আপনাদের দিক থেকে কখনো কখনোই বলা হয়নি, নেভার। অলওয়েজ বলা হয়েছে এই সরবরাহের কোম্পানি হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি। আমি এখনো বলছি দিস কোম্পানি রেজিস্টার্ড ইন নিউ ইয়র্ক, আর জাহাজ তৈরি করা হয়েছে ন্যানিয়াং শিপইয়ার্ডে। সারা পৃথিবীতে সবাই এই জ্বালানি সংকটে সব জায়গায় সমস্যা ফেস করছে, কিন্তু আমাদের জন্য ক্ষেত্রে হয়ে গেছে উল্টা। বিকজ যেহেতু আমরা ব্যবসা করি, এই মুহূর্তে আপনি জানেন যে জাহাজের ভাড়া অত্যন্ত ভাড়া বেড়ে গেছে। এই কারণে এখন আমার তো এই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টা নতুন জাহাজ কেনার পর আমার টোটাল জাহাজ আছে 7টা। এই 7টা জাহাজের আমি অনেক ভাড়া বেশি পাই, 2 মাস 3 মাস আগে যে ভাড়া পেতাম তার থেকে ভাড়া অনেক বেশি পেয়ে পাচ্ছি, এবং টোটাল প্রফিট আমার অনেক বেশি হচ্ছে। আর মজার জিনিস হচ্ছে তেলের বিষয়ে আমাদের যখন যেহেতু সবগুলো আমরা টাইম চার্টারে দেওয়া, এই তেলের সমস্ত ব্যয়ভার বহন করে চার্টাররা। সো এটা বিশ্বের এই জ্বালানি মন্দা ব্যক্তি আমাদের বিএসসি শিপিং কর্পোরেশনকে কোনোভাবে এফেক্ট করছে না, রাদার উই আর মোর বেনিফিটেড দ্যান বিফোর। এখানে ক্যাপ্টেন জামালের সংশ্লিষ্টতা ছিল জিএম প্ল্যানিং হিসাবে, পিডি হিসাবে এই অর্জনে তার 5% কোনো সংশ্লিষ্টতা ছিল না। জিএম প্ল্যানিং এর মূলত কাজ কি? এই জাহাজ অর্জনের যে পরিকল্পনা করা, ফিজিবিলিটি স্টাডি, দেন অ্যাজ পার পিপিআর অনুসারে টেন্ডার ডকুমেন্ট থেকে শুরু করে সবকিছু করা, এবং বিদেশে যখন জাহাজ হ্যান্ড ওভার হয়েছে সেটার সমস্ত প্রোটোকলগুলো তৈরি করা, শিপইয়ার্ডের সাথে সমস্ত ডকুমেন্টগুলো বুঝে নেওয়া। এভরিথিং ওয়াজ ভেরি প্রসিডিউরাল। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করার মতো ক্যাপাবিলিটি, মিডিয়ার সাথে যোগাযোগ রাখার সেই সক্ষমতা, এবং এটা বোঝার সক্ষমতা না থাকলে সেই অফিসারকে আমি কোনোভাবেই নিতে পারতাম না। আপনি যেটা বলতে চান যে বাল্ক এরিয়া হিসাবে তার অভিজ্ঞতা না থাকলে এটা রিলেটেড টু পিডি, বাট পিডি হিসাবে তো সেখানে কোনো কাজই করে না। পিডি ওয়াজ অর্নামেন্টাল হেয়ার। তার সমস্ত দায়িত্ব ছিল মূলত জিএম প্ল্যানিং হিসাবে, বিকজ এই জাহাজের অ্যাকুইজিশনের সামগ্রিক সংশ্লিষ্ট ছিল প্ল্যানিং ডিপার্টমেন্টে। তাকে সারপ্রাস করার মতো যদি আরেকজন অফিসার আপনি নাম বলতে পারেন, আমি বলবো আমার সিলেকশন সঠিক ছিল না। বিএসসি এ পর্যন্ত 44টা জাহাজ অর্জন করেছিল। অ্যাট এ টাইম আমাদের 28টা জাহাজ ছিল, সম্ভবত 80s এর দিকে, এবং সেই সময় বিএসসি ওয়াজ ইনকারিং লস। এই বছর আমি আয় করেছি 800 কোটি টাকা, কিন্তু তখন কিন্তু আমার 7টা জাহাজ হয় নাই, তখন আমার মাত্র 5টা জাহাজ ছিল। 5টা জাহাজ দিয়ে 800 কোটি টাকা আয় করা, এটা আমার মনে হয় যে অনেকটা ইতিহাসের একটা অংশ। অ্যাকুইজিশন প্রসেসটা ব্রোকেটিক সিস্টেমে একটু স্লো প্রসেস। আমাকে টেন্ডার করলে টেন্ডার ফ্লোটই রাখতে হবে 42 দিন। সো আমার কিছু বিধিবদ্ধ অব্লিগেশন আছে, এইগুলো আমার জন্য কিছু ইম্পেডিমেন্ট আপনি যদি আপনার হিসাবে ধরেন, বা চ্যালেঞ্জ হিসাবেও বলতে পারি। এছাড়া অথরিটি হিসাবে আমি কারো কাছ থেকে কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করি না। রাদার মিনিস্ট্রি এবং আমার বোর্ড আমাকে অকুণ্ঠ চিত্তে আমাকে সহায়তা প্রদান করেছে। সঠিক ভালো উন্নত মানের জাহাজ কিনতে হবে, একসময় আমাদের দেশে জাহাজ তৈরির পরিকল্পনা এবং সেটা এক্সিকিউট করতে হবে। আপনার সি ব্লাইন্ডনেস এলিমিনেট করতে হবে, সবাইকে সামগ্রিকভাবে সমুদ্রমুখী হতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেরিনারদের স্কিল্ড এবং মোটিভেটেড হতে হবে। তো সুতরাং এটা একদিনের বিষয় না, ইটস এ ম্যাটার অফ ভাইব। সেই ভাইবটা তৈরি করতে পারলে আপনার আর পিছিয়ে তাকাতে হবে না। জাহাজ তৈরির জন্য তো অনেক ফ্যাক্টর আছে। আমাদের জাহাজ দরকার হচ্ছে 50, 60, 70, 80, প্যানাম্যাক্স, আফ্রাম্যাক্স, আপনার ভিএলসিসি, এই ধরনের জাহাজ তৈরি করতে গেলে আপনাকে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার লাগবে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সেরকম মানে টেকনিক্যাল প্রয়েজ লাগবে।
তো এটার জন্য আমার মনে হয় যে সম্ভব, বাংলাদেশে তো অপার সম্ভাবনা, বাট এটার জন্য আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট এন্টারপ্রেনার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এইখানে অপূর্ব একটা সংমিশ্রণ দরকার এবং হিউজ ডিটারমিনেশন লাগবে। এবং ট্রান্সফার অফ টেকনোলজি বা বিল্ড বিওটির মাধ্যমে এগুলো জি। যদি বিদেশি টেকনোলজি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব, বাট ইট উইল টেক সাম টাইম। সি ব্লাইন্ডনেস সবসময় সব দেশের মধ্যে কম বেশি থাকে, বিকজ ইটস এ ডিফারেন্ট ডোমেইন। আমাদেরকে এটা মোর অ্যাট্রাকটিভ করতে হবে। আমরা যে ধরনের অর্জন করি মেরিটাইম সেক্টর, আমাদের যে ফুড পেমেন্ট স্ট্রাকচার ইজ ডিফারেন্ট, বিকজ ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমাদের অ্যাড করে রাখতে হয়। এইভাবে আস্তে আস্তে মানুষকে উন্নত ভবিষ্যৎ, ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভে ভালো রিটার্ন, এবং দিনের শেষে আপনার যখন অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ভালো থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম ইউল বি এবল টু কন্ট্রিবিউট টু ইউর ন্যাশন, সেটা মানুষকে পেট্রিয়টিক চিন্তাভাবনা দিক থেকেও মানুষকে আকর্ষণ করে। সো ওভারঅল you have to project this service is truly lucrative, but that has to be well exhibited to draw the attention of the আপনার ইয়াং লর্ডস। মেরিটাইম ন্যাশনের যে আমাদের শৌর্য বীর্য এবং ট্র্যাক রেকর্ড আছে, সেই হিসাবে আমাদের আরো প্রোগ্রেস করা উচিত ছিল। আমি বলবো যে আমাদের প্রচুর হিউজ রুম আছে টু ডেভেলপ করা। আপনি দেখেন কান্ট্রি লাইক মিয়ানমার, কান্ট্রি লাইক ইভেন ফিলিপিন, মেরিটাইম সেক্টরে তাদের যে কন্ট্রিবিউশন, আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি। আমি মনে করি যে আমাদের আরো স্কিলড এবং মোটিভেটেড হওয়া দরকার। আমি টেক ওভার করার পরে একটা প্রসপেক্টিভ প্ল্যান তৈরি করেছিলাম, বিকজ আমার কাছে মনে হয়েছে বিভিন্ন ফোরামে গেলে, সব জায়গায় গেলে যেটা আমার মনে হতো যে 104টা বা তো সেই সময় 107টা ছিল, তার মধ্যে রাষ্ট্রীয় সংস্থার মাত্র 5টা। এটা অনেকটা অত্যন্ত বিব্রতকর ছিল আমার জন্য, এবং আমার মনে হয়েছিল যে এই ব্যবসাটা বেশ প্রফিটেবল ব্যবসা এবং আমাদের অনেক সম্ভাবনা আছে। সেই জন্য আমি মন্ত্রণালয় এবং আমার বোর্ডের অনুমোদন সাপেক্ষে আমি একটা পার্সপেক্টিভ প্ল্যান করেছিলাম যে 5 বছরের মধ্যে, আগামী 5 বছরে 22টা জাহাজ সংযোজনের। সেই কারণে আমি এই 7টার সঙ্গে আরো 22টা, এই 7টার সঙ্গে আরো, আচ্ছা 7টা বেসিক্যালি ছিল না, 5টার সাথে 22টা, আপনি দুটো যুক্ত আমি দুটো করেছেন। অলরেডি করে ফেলছি, হিসেবে আরো 20টা জাহাজের সংযোজনের পরিকল্পনা আমাদের রয়েছে। হিউজ প্ল্যান।